সমান্তরাল, অর্থাৎ দুই পাশেই সমান থাকবে। মাঝখানে কিছু কনজাংশন থাকবে, কি কি? এন্ড, বাট, অর। তো এন্ড, বাট, অর এর আগের অংশ ভার্বের যে ফর্ম থাকবে, পরেও ভার্বের একই ফর্ম হবে, এটাকে বলে প্যারালিজম। তো মাঝখানে কি থাকবে? এন্ড, বাট, অর। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল মোহাম্মদ রাফেলে। তুমি যদি এসএসসি বেস 2025 সালের হয়ে থাকো তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য। তো পূর্ব থেকে যারা ক্লাস করতেছো তোমরা জানো তোমাদের এসএসসি 2025 সালে বেস যারা আছো তোমাদের জন্য ফ্রি ইংলিশ কোর্স লঞ্চ করেছি আমি। ইতিমধ্যেই কয়েকটা ক্লাস হয়ে গেছে। রানিং টপিকটা হচ্ছে রাইট ফর্ম ভার্বস। তো রাইট ফর্ম ভার্বের এই নিয়ে হচ্ছে তৃতীয় পর্ব। এই তৃতীয় পর্বের মাধ্যমে রাইট ফর্ম ভার্বের আলোচনা শেষ হয়ে যাবে। সো আমি বেশি কথা বাড়াবো না, কথা না বাড়িয়ে চলে যাব ক্লাসে। তো যারা নতুন আছো অথবা পুরাতন আছো, যারা এখন আমার চ্যানেলের সাথে কানেক্টেড হও নাই, ইউটিউব এবং ফেসবুক দুটার সাথেই অবশ্যই কানেক্টেড হয়ে যাবা। দুটার নামে হচ্ছে ফেসবুক এবং ইউটিউব, দুইটার নামে হচ্ছে মোহাম্মদ রাফেল। তো আশা করি সকলে কানেক্টেড হয়ে যাবা। তো এখন চলে যাচ্ছি রাইট ফর্ম ভার্বের আলোচনা শেষ ক্লাসে। আমরা ইতিমধ্যে দুইটা ক্লাস করে ফেলছি। বিগত দুইটা ক্লাসে 10টা রুলস পড়ে ফেলছি ইম্পর্টেন্ট। আজকের ক্লাসের মাধ্যমে রাইট ফর্ম ভার্বের সকল রুলস আলোচনা হয়ে যাবে যেগুলো তোমাদের লাগবে। তো চলো আজকে রুলসে শুরুতে কি থাকতেছে। আজকে রুলস 11 নাম্বার থেকে দেখো, বলছি যে প্যাসিভ সেন্স অর্থাৎ প্যাসিভ ভয়েস হইলে সবসময় টেন্স ও সাবজেক্ট অনুসারে একটা অক্সিলারি ভার্ব নিতে হবে। তারপর হচ্ছে ভার্ব 3। আমরা জানি প্যাসিভ মানে কি। প্যাসিভ মানে হচ্ছে যেখানে একটা অক্সিলারি ভার্ব লাগবে প্লাস ভার্ব 3 লাগবে। প্যাসিভ সেন্স অর্থাৎ যে কাজটা নিজে নিজে করবা না, অন্য কারো দ্বারা হবে, যে কাজটা অন্য কারো দ্বারা হবে সেটা হচ্ছে প্যাসিভ সেন্স। এখন প্যাসিভ ভয়েস, তাই প্যাসিভ ভয়েস এই যদি করি এটা, তাহলে প্যাসিভ ভয়েস করতে হলে আমরা জানি সামনে একটা অক্সিলারি ভার্ব লাগে, তারপর শেষে হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম লাগে। তো আশা করি বুঝবা বিষয়টা। এখানে লেখা আছে দেখো, নেম অফ টেন্স, এটা যদি ইনডিফিনিট হয়, অর্থাৎ কি ইনডিফিনিট? প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে তুমি কি ব্যবহার করবা? এম, ইজ, আর প্লাস ভার্ব 3। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আর, সাবজেক্ট সিঙ্গুলার হইলে ইজ, আর আই এর সাথে সবসময় এম। আর যদি এটা কন্টিনিউয়াস টেন্স হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এম বিং, ইজ বিং, আর বিং প্লাস প্যাসিভ মানে হচ্ছে ভার্ব 3 লিখতে হবে। এটা যদি ফার্স্ট প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভার্ব 3। হ্যাভ বসবে হচ্ছে সাবজেক্ট প্লুরাল হইলে, হ্যাজ বসবে হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার হইলে। আর যদি এটা ফার্স্ট ইনডিফিনিট হয় তাহলে আনবো হচ্ছে ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম। যদি ফার্স্ট কন্টিনিউয়াস হয় ওয়াজ বিং, ওয়্যার বিং প্লাস ভার্ব 3। আর পারফেক্ট হইলে হ্যাড বিন প্লাস ভার্ব 3। এখানে ওয়াজ আসবে সাবজেক্ট সিঙ্গুলার হইলে, ওয়্যার আসবে সাবজেক্ট প্লুরাল হইলে। আর যদি এটা ফিউচার ইনডিফিনিট হয় তাহলে শ্যাল অথবা উইল প্লাস ভার্ব 1। আর শ্যাল বি, এখানে একটা বি যোগ হবে, বি শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্ব 3। এখানে ভার্ব 3 হবে, প্যাসিভ মানে হচ্ছে ভার্ব 3। আর যদি কন্টিনিউয়াস হয় তাহলে শ্যাল বি বিং, উইল বি বিং প্লাস ভার্ব 3। পারফেক্ট হলে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। আশা করি সকলে বুঝতে পারবা এক্সাম্পলটা দেখলে। এখন দেখো এখানে কি বলা আছে, কাজী নজরুল ইসলাম ইজ আ ফেমাস রাইটার এন্ড ড্যাশ টু নো অল। এটা সকলের কাছে জানা। এখন সে তার কাজের মাধ্যমে সকলের কাছে পরিচিত হয়ে গিয়েছে। তো হয়েছে, হয়ে গিয়েছে এমন যদি হয় বা হয় তাহলে আমরা প্যাসিভ সেন্স ধরে নেই, তাহলে সে সকলের কাছে জনপ্রিয়, এটা হচ্ছে প্যাসিভ সেন্স। এখন দেখো সে সকলের কাছে জনপ্রিয় একজন ফেমাস রাইটার হিসেবে, এটা সকলের কাছে জানা, তাহলে সকলের কাছে জানা, তো এটা প্রেজেন্ট টেন্স। আগে দেখো সাবজেক্ট হচ্ছে ইট, সিঙ্গুলার। তো বলছিলাম প্রেজেন্ট টেন্স হলে আমরা নিব এম, ইজ, আর। যেহেতু ইট হচ্ছে সিঙ্গুলার তাহলে নিব ইজ, তাহলে ইট ইজ। আর প্যাসিভ মানে হচ্ছে পরবর্তীতে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, তাহলে নো, নিউ, নোন, তাহলে ইট ইজ নোন টু অল। আশা করি বুঝতে পারছো। আরেকটা এক্সাম্পল দেখি আর আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এখানে লেখা আছে দা সাম ড্যাশ ডু বাই মি রিসেন্টলি। এখানে রিসেন্টলি আছে, আমরা জানি রিসেন্টলি থাকলে করতে হবে প্রেজেন্ট পারফেক্ট। তার মানে
আমি এখানে প্যাসিভ ভয়েস করব এবং প্রেজেন্ট পারফেক্টের, অর্থাৎ হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভার্ব 3 লাগবে। তাহলে এখানে দা সাম তো সিঙ্গুলার, এখানে আনতে হবে হ্যাজ। যেহেতু পারফেক্টে আছে, পারফেক্ট করতে হবে, এই কারণে লিখতে হবে হ্যাজ বিন। হ্যাজ বিন প্যাসিভ মানে ভার্ব 3, ডু ডিড ডান, ডু ডিড ডান। তাহলে পুরোটা হলো দা সাম হ্যাজ বিন ডান বাই মি রিসেন্টলি। আশা করি সকলে বুঝতে পারছো। তারপরে চলে যাচ্ছে হচ্ছে পরবর্তী স্লাইডে। পরবর্তী স্লাইডে কি লেখা আছে দেখো, রুলস নাম্বার 12, ইট ইজ টাইম। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে যে দুইটা নিয়ম আছে আমাদের এখানে। এক নাম্বার নিয়ম হচ্ছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম প্লাস সাবজেক্ট থাকলে পরবর্তীতে ভার্ব টু ব্যবহার করতে হবে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট না থাকলে তখন আমরা টু এর পরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। ইটস টাইম, ইটস হাই টাইম অর্থ হচ্ছে কোনো কাজ করার উপযুক্ত সময়। তো ইটস টাইম, ইটস হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে যে ভার্বটা দেওয়া থাকবে ব্র্যাকেটের মধ্যে সেই ভার্বের ফার্স্ট ফর্ম লিখবো। আর যদি ইটস টাইম, ইটস হাই টাইমের পরে যদি সাবজেক্ট না থাকে তাহলে আমরা টু নিব প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহার করে দিব। যেমন ফর এক্সাম্পল, ইটস টাইম উই, তাহলে ইটস টাইমের পরে সাবজেক্ট আছে উই, তার মানে পরবর্তী যে ভার্বটা থাকবে ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে টু স্টাডি অ্যাটেন্টিভলি। তাহলে এখানে স্টাডি তো ভার্বের বেস ফর্ম, কিন্তু এখানে যেহেতু সাবজেক্ট আছে ভার্ব টু, এখানে হলো উই স্টাডিড। ইটস টাইম, আবার ইটস টাইম আছে, পরবর্তীতে কোনো সাবজেক্ট নাই, সরাসরি দেয়া আছে গিভ আপ, সরাসরি দেয়া আছে গিভ আপ। তো আমরা জানি ইটস টাইম, ইটস হাই টাইমের পরে যদি সাবজেক্ট না থাকে তাহলে আমরা পরবর্তী নিতে হবে টু প্লাস ভার্বের বেস ফর্ম, এখানে হলো টু আর ভার্বের বেস ফর্ম গিভ আপ, টু গিভ আপ স্মোকিং। আশা করি বুঝছো। পরবর্তীতে 13 নম্বর রুলস, সেন্টেন্সে যদি লেস্ট থাকে, লেস্ট থাকলে আমরা উত্তরটা করব হচ্ছে সরাসরি শুড অথবা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম দিয়ে। এখানে ভার্ব 1 বলতে ভার্বের বেস ফর্ম। ওয়ার্ক ফার্স্ট লেস্ট, এই যে এখানে লেস্ট আছে, সাবজেক্টও আছে, তাহলে শুধু কি করব শুড অথবা মাইট প্লাস ভার্ব 1। তাইলে আমরা এটা উত্তরটা বলতে পারি হচ্ছে শুড, ইউ শুড মিস, ইউ শুড মিস দা ট্রেন। আবার লেখা আছে স্টাডি অ্যাটেন্টিভলি লেস্ট, লেস্ট আছে তার মানে শুড অথবা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম, তাহলে আমরা নিব হচ্ছে শুড, ফেল থেকে কি হবে ফেল, শুড ফেল, শুড ফেল, এফ এ আই এল ফেল, শুড ফেল। আশা করি বুঝতে পারছো। সেন্টেন্সে হোয়াইল এর ব্যবহার, হোয়াইল এর পর সরাসরি ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি করতে হবে। হোয়াইল এর পর সাবজেক্ট থাকলে করতে হবে ফার্স্ট কন্টিনিউয়াস, অর্থাৎ ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি করতে হবে। যেমন হোয়াইল আই, এই যে সাবজেক্ট আছে, তো হোয়াইল প্লাস সরাসরি ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি, কিন্তু হোয়াইল এর পরে সাবজেক্ট থাকলে ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে হোয়াইল যেহেতু আছে, হোয়াইল এর পরে সাবজেক্ট আছে আই, তাই এর সাথে বসে ওয়াজ, তাহলে হোয়াইল আই ওয়াজ, আই ওয়াজ ভার্বের সাথে আইএনজি। ওয়াক থেকে হবে ওয়াকিং, ওয়াক থেকে হবে ওয়াকিং, হোয়াইল আই ওয়াজ ওয়াকিং থ্রু দ্য জঙ্গল আই ওয়াজ বিটেন বাই এ স্নেক। আবার দেখো হোয়াইল আছে কিন্তু হোয়াইল এর পরে আবার সাবজেক্ট নাই, সরাসরি ভার্ব আছে। তো আমরা জানি সরাসরি ভার্ব থাকলে সরাসরি ভার্বের সাথে আইএনজি হবে হোয়াইল এর পরে, তাহলে হোয়াইল টকিং, হোয়াইল টকিং, হোয়াইল টকিং টু মাই ফ্রেন্ডস আই স এ থিপ স্টিলিং মাই ব্যাগ, মানি ব্যাগ, স্টিলিং মাই মানি ব্যাগ। তারপর হচ্ছে 15 নাম্বার রুলস। 15 নাম্বার রুলসে কি বলা আছে, সেন্টেন্সে যদি অ্যাজ ইফ আই উইশ থাকে তাহলে টু বি ভার্ব হিসেবে সর্বদা ওয়্যার বসে। বক্সের মধ্যে যদি বি দেয়া থাকে তাহলে আমরা জানি বি এর পরিবর্তে ব্যবহার করতে হয় এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। তার মধ্যে সেন্টেন্সের আগের অংশে যদি অ্যাজ ইফ আই উইশ থাকে, বি ভার্ব ব্যবহার করতে হলে আমাদেরকে অবশ্যই ওয়্যার ব্যবহার করতে হবে। সো এখানে কিছু ব্যতিক্রম নিয়ম আছে। সেন্টেন্সের মাঝখানে যদি অ্যাজ ইফ এবং হচ্ছে অ্যাজ টু থাকে, আগের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশের মধ্যে আমরা ভার্ব টু ব্যবহার করব, অর্থাৎ ফার্স্ট ইনডিফিনিট করব। আবার অ্যাজ ইফ, অ্যাজ ডু এর আগের অংশ যদি ফার্স্ট ইনডিফিনিট হয়, পরের অংশ করব হচ্ছে আমরা হ্যাড প্লাস ভার্ব 3 দিয়ে। যেমন হি টক্স অ্যাজ ইফ, এই যে অ্যাজ ইফ আছে, হি সাবজেক্ট আছে, এবার দেখো এখানে বি দেয়া আছে। তো আমি বলছিলাম অ্যাজ ইফ
আই উইশ এর পরে যদি বি ভার্ব ব্যবহার করতে হয় তাহলে আমরা শুধু ওয়ার ব্যবহার করবো। তাহলে এখানে কি হবে? ওয়ার। হি দেখে কিন্তু এখানে ওয়াজ ব্যবহার করা যাবে না, এটা শর্ত। তারপর হচ্ছে হি টক্স, হি টক্স, হি টক্স অ্যাজ ইফ, আবার এখানে অ্যাজ ইফ আছে। তো আমরা জানি অ্যাজ ইফ এর পরে যদি মেইন ভার্ব থাকে, আগের অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, যেহেতু এখানে টক্স আছে, অ্যাজ আছে, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট। একটু আগে বললাম প্রেজেন্ট ইনডিফিনিট হইলে আগের অংশ অ্যাজ ইফ এর, তাহলে পরের অংশ করতে হবে ভার্ব টু। এই কারণে নো থেকে হইব নিউ, নো থেকে কি হবে? নিউ, নো থেকে নিউ। তারপর হচ্ছে দে বিহেভড অ্যাজ দো, এই যে এখানে অ্যাজ দো আছে, তো আগের অংশ হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট, কারণ বিহেভ থেকে বিহেভড আছে, তাহলে পরের অংশ কি করব? হ্যাড প্লাস ভার্ব থ্রি। তাহলে এখানে উত্তরটা কি হবে? হ্যাড কিল্ড, হ্যাড কিল্ড। তাহলে দে বিহেভড অ্যাজ দো আই হ্যাড কিল্ড এ ম্যান। তারপরে পরবর্তী রুলস, এটার মাধ্যমে আমাদের আলোচনাটা শেষ হয়ে যাবে, গুরুত্বপূর্ণ রুলস সবগুলো আলোচনা করা হয়ে যাবে। এই রুলসটার নাম হচ্ছে প্যারালিজম। প্যারালিজম মানে হচ্ছে সমান্তরাল, অর্থাৎ দুই পাশেই সমান থাকবে, মাঝখানে কিছু কনজাংশন থাকবে, কি কি? এন্ড, বাট, অর। তো এন্ড, বাট, অর এর আগের অংশ ভার্বের যে ফর্ম থাকবে, পরেও ভার্বের একই ফর্ম হবে, এটাকে বলে প্যারালিজম। তো মাঝখানে কি থাকবে? এন্ড, বাট, অর। এর আগে যদি ভার্ব ওয়ান থাকে তাহলে পরেও ভার্ব ওয়ান লিখতে হবে, অর্থাৎ একটা গ্যাপ দেওয়া থাকবে, গ্যাপের আগে যদি এন্ড, বাট, অর থাকে যে কোনো একটা, এবং ভার্বের ফর্মটা যদি ভার্ব ওয়ান হয়, পরে আমরা উত্তরটা লিখবো ভার্ব ওয়ানে। অথবা পরে যদি ভার্ব ওয়ান দেয়া থাকে, মাঝখানে যদি এন্ড, বাট, অর দেয়া থাকে, আগে যদি শূন্যস্থান দেয়া থাকে, তাহলে আমরা ভার্ব ওয়ান ব্যবহার করবো। ভার্ব টু থাকলে পরেও ভার্ব টু সমান সমান, একদম দুই পাশে সমান। ভার্ব থ্রি থাকলে পরে ভার্ব থ্রি। আর যদি কোনো মডাল ভার্ব প্লাস ভার্ব ওয়ান থাকে, পরবর্তীতেও আমরা কি করব? কোনো মডাল ভার্ব লিখে মডাল ভার্বের বেস ফর্মটা ব্যবহার করব। ডু ডিড ডাজ এর পরে যদি ভার্ব ওয়ান থাকে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম থাকে, এন্ড বাট এর পরেও আমরা ডু ডিড ডাজ প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। জিরান্ড মানে এন্ড বাট এর আগে যদি ভার্বের সাথে আইএনজি থাকে, তাহলে পরেও আমরা ভার্বের সাথে আইএনজি করব। এন্ড বাট এর আগের অংশ যদি ইনফিনিটিভ হয়, অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম, পরবর্তীতে আমরা টু প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে আমরা एग्जांपल দেখি। ফর एग्जांपल আই ক্যান ডু ইট এন্ড, এই যে এখানে এন্ড আছে, মাই ফ্রেন্ডস সাবজেক্ট, পরে ভার্ব নাই, তাহলে এন্ড আছে, আগের অংশ দেখেন এখানে ক্যান ডু, তাহলে মডেল ভার্ব প্লাস ভার্বের বেস ফর্ম, তাহলে পরবর্তীতে যে গ্যাপটা দেয়া থাকবে এটা আমরা মডেল ভার্ব দিয়ে করতে হবে। তাহলে এখানে ডু আছে, উত্তরটা কি হবে? যেহেতু সামনে ক্যান আছে, তাহলে এখানে লিখবো ক্যান ডু, ক্যান ডু। তাহলে আই ক্যান ডু ইট এন্ড মাই ফ্রেন্ডস ক্যান ডু টু, মাই ফ্রেন্ডস ক্যান ডু টু। তাহলে এখানে কেন ক্যান আসছে? কারণ হচ্ছে এন্ড আছে, এন্ড এর আগে মডেল ভার্ব আছে, এখানে আমি পরে মডেল ভার্ব আনতে হবে, যে ভার্ব থাকবে ভার্বের বেস ফর্ম। তারপর হচ্ছে উই প্রপোজড হার, প্রপোজড ভার্বের ফার্স্ট ফর্ম, হার টু গো টু ঢাকা, বাট, এই যে এখানে বাট আছে, তা আমরা জানি বাটের আগে ভার্বে যে ফর্ম থাকবে, পরে একই ফর্ম, তাহলে এটা তো ভার্ব টু প্রপোজ, তাহলে আমরা উত্তরটা করতে হবে পরে ভার্ব টু। তাহলে ডিনাই থেকে হবে ডিনাইট, ডিনাই থেকে হবে ডিনাইট। তাহলে উই প্রপোজড হার টু গো টু ঢাকা বাট শি ডিনাইড আস। তো এই রুলস এর মাধ্যমে আমাদের সবগুলো গুরুত্বপূর্ণ রুলস শেষ হয়ে গেল। রাইট ফর্ম ভার্বের আমরা এই পর্যন্ত মোট 16টা রুলস পড়ছি। 16টা রুলসে ছিল খুবই ইম্পর্টেন্ট, 3টা পর্বে আমি সাজাইছি রাইট ফর্ম ভার্বের আলোচনাটা। তো যারা নতুন আছো তারা অবশ্যই আশা করি ক্লাসগুলো করলে তোমরা বুঝবা, আর কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর সকলের কাছে রিকোয়েস্ট থাকবে যে আমার এই ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবে, শেয়ার করবে, তাইলে তোমার বন্ধু ক্লাসটা করতে পারবে। তো পরবর্তী কোন টপিক চাও কমেন্টে জানাবা। তো আশা করি সকলের সাথে পরবর্তী ক্লাসে দেখা হবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।